গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট। আজকে আমরা করছি 15th এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স। আর আমরা যে পেপারগুলো কভার করছি সেগুলো হচ্ছে দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস আর টাইমস অফ ইন্ডিয়া। আর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসএসসি, এনটিপিসি, গ্রুপ ডি সব পরীক্ষার জন্যই অনেক হেল্পফুল হবে। শুরু করার আগে আমি আমার সম্বন্ধে একটুখানি বলে নিই। আমার নাম হলো অভিজিৎ দাস আর আমি এই পরীক্ষাগুলো পাস করেছি। আর বর্তমানে আমি ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি প্রথমেই, যে যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আমরা প্রতিদিন এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ক্লাস নিচ্ছি। আর আমি প্রতি রবিবার এখন ইংরেজির ক্লাস নেওয়া শুরু করেছি, যেগুলো তোমাদের আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে যেখানে ইংরেজির কোশ্চেন থাকে, সেখানে কিন্তু তোমাদের অনেক হেল্প করবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শুরু করছি। আমাদের প্রথম নিউজ হলো ট্যাপ ওয়াটার কানেকশন ইন হরিয়ানা। Haryana and Odisha plan to provide tap water connection to all households by 1st November 2022 and 2024 respectively. 2022 এবং 2024 সাল নাগাদ কি করছে হরিয়ানা এবং ওড়িশা সরকার তাদের রাজ্যে সমস্ত বাড়ি রয়েছে সেখানে ট্যাপ ওয়াটার কানেকশন দেওয়ার চেষ্টা করছে। This comes in the backdrop of 38% of India's rural population covered under Jal Jeevan Mission. এবং 38% রুরাল যে পপুলেশন রয়েছে ভারতের, গ্রামীণ যে পপুলেশন রয়েছে তার 38%-এর আন্ডারে কি হচ্ছে না, এই তারা যে টার্গেটটা করছে, দুটো রাজ্য যে টার্গেটটা করছে, যতটা পাবলিককে তাদের আন্ডারে নিয়ে আসার চেষ্টা করছে, সেটা হচ্ছে ভারতের প্রায় 38% মানুষ আসছে, যারা কিনা এই জল জীবন যে মিশনটা তার আন্ডারে আসছে। উইথ সাচ হাউস হোল্ডস প্রোভাইডেড ট্যাপ ওয়াটার কানেকশন সিন্স দি স্কিমস লঞ্চ ইন 2019। এই স্কিমটা অ্যাকচুয়ালি লঞ্চ হয়েছিল 2019 সালে। তখন থেকে এখনো অবধি প্রায় 38% যে রুরাল পপুলেশন তারা এই স্কিমের আন্ডারে তাদের বাড়িতে ট্যাপ ওয়াটার কানেকশন পেয়ে গেছে। আমাদের নেক্সট নিউজ হচ্ছে অ্যাডিশনাল ফান্ডিং ফর ক্লিনিক্যাল স্টাডিজ। অ্যাডিশনাল কিছু ফান্ডিং দেওয়া হচ্ছে ক্লিনিক্যাল স্টাডিজের জন্য। নিউজটা দেখে নিই। দি ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি হ্যাজ অ্যাপ্রুভড অ্যাডিশনাল ফান্ডিং ফর ক্লিনিক্যাল স্টাডিজ অফ mRNA বেসড কোভিড-19 ভ্যাকসিন। ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি কী করছে না, কিছু অ্যাডিশনাল ফান্ড তারা প্রোভাইড করছে কিসের জন্য না, কোভিড-19-এর যে mRNA বেসড যে ভাইরাসটা রয়েছে, ভাইরাস যে ভ্যারাইটিটা রয়েছে সেটাকে তারা স্টাডি করতে চাইছে। দিস ফান্ডিং হ্যাজ বিন প্রোভাইডেড আন্ডার দি মিশন কোভিড সুরক্ষা। আর এই ফান্ডিংটা কিসের আন্ডারে প্রোভাইড করা হয়েছে না, একটা নতুন মিশন তারা চালু করেছে যেটার নাম হচ্ছে কোভিড সুরক্ষা। এই স্কিমের আন্ডারে বা এই ফান্ড এই প্রোগ্রামের আন্ডারে তারা ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি কী করেছে, এই ফান্ডটা তারা রেজ করেছে। নেক্সট নিউজ হচ্ছে উধমপুর ব্যাগস টপ পজিশন অ্যাট ন্যাশনাল লেভেল। উধমপুর ন্যাশনাল লেভেলে টপ পজিশন র্যাঙ্ক করেছে, টপ পজিশন পেয়েছে। কিসে দেখেনি টপ পজিশন পেয়েছে? উধমপুর ডিস্ট্রিক্ট অফ দি ইউটি বলতে ইউনিয়ন টেরিটরি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর হ্যাজ ব্যাগড টপ পজিশন অ্যাট দি ন্যাশনাল লেভেল ফর সাকসেসফুলি ইমপ্লিমেন্টিং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ডিউরিং 2019 to 2020। উধমপুর হচ্ছে একটা জেলা যেটা কিনা জম্মু অ্যান্ড কাশ্মীর যে আমাদের ইউনিয়ন টেরিটরি রয়েছে তার একটি জেলা উধমপুর। তারা কি করছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, যেটা একটা কেন্দ্রের একটা স্কিম যার আন্ডারে গ্রামে গ্রামে পাকা রাস্তা তৈরি করা হয়। তো তার 2019 থেকে 2020 সালের যে টার্গেটটা ছিল তার আন্ডারে উধমপুর কি হয়েছে, টপ পজিশন র্যাঙ্ক করেছে। 4 more districts from the UT have also figured in the list of PMGSY top performing 30 districts in the country. উধমপুর ছাড়াও ওই ইউনিয়ন টেরিটরির আন্ডারে আরও 4টে ডিস্ট্রিক্ট রয়েছে যেটা ছাড়া কিনা টপ পারফর্মিং যে 30টা জেলা রয়েছে আমাদের দেশে তার মধ্যে রয়েছে। ঠিক আছে, ওই 4টে এবং উধমপুর মিলে মোট 5টা জেলা কি হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে এগিয়ে আসছে। নেক্সট নিউজ হচ্ছে ইউএস ট্রুপস টু উইথড্র ফ্রম আফগানিস্তান। US President Joe Biden's administration has decided to withdraw the remaining US troops from Afghanistan by 11 September 2021। 2021 সাল তার 11 সেপ্টেম্বর তারিখ অবধি কী করছে ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন, চেষ্টা করছেন কি না আফগানিস্তানে যে বাকি যে ইউএস ট্রুপ এখনও রয়েছে সেগুলোকে তারা পুরোপুরি উইথড্র করে নিতে, সেগুলোকে তারা পুরোপুরি ফিরিয়ে নিজেদের দেশে নিয়ে যেতে চাইছে। অ্যাকচুয়ালি এই এজেন্ডাটা চালু করেছিল প্রথমে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের ভোটে জেতার কারণও প্রধান এটাই ছিল যে ইউএসের যে বিভিন্ন সোলজাররা বিভিন্ন দেশেতে সার্ভিস করে থাকে, তো
ডোনাল্ড ট্রাম্প কি বলেছিল তাদের ভোটার বেসকে যে সে যদি ক্ষমতায় আসে তখন কি করবে না বাকি যে দেশে এইসব ইউএস এর যে ট্রুপসগুলো থাকে তাদেরকে তারা ফিরিয়ে নিয়ে আসবে। অ্যাকচুয়ালি তাদের দেশে এই নিয়ে অনেক আলোচনাও হয় যে তাদের দেশের মানুষদেরকে কেন অন্য দেশে গিয়ে সার্ভিস করতে হবে, অন্য দেশে গিয়ে পোস্টিং পেতে হবে। তো ডোমেস্টিক যে ভোটার বেস ছিল সেটাকে খুশি করার জন্য ডোনাল্ড ট্রাম্প এই চিন্তাভাবনাটা করেছিল। হুম? আর ডোনাল্ড ট্রাম্প সরে যাওয়ার পর বর্তমান যে প্রেসিডেন্ট জো বাইডেন তিনিও এই একই নীতি ফলো করছেন। Officially, there are 2,500 US troops in Afghanistan and also up to an additional 700 foreign forces in the coalition. They are the majority of them NATO troops. Actually, আফগানিস্তানে শুধু ইউএসএ ট্রুপস নেই, ন্যাটোর যে আলাদা সব ট্রুপসগুলো রয়েছে, আলাদা আলাদা দেশের যত সোলজার রয়েছে সবাই রয়েছে। সব মিলিয়ে ইউএসএর প্রায় 2,500 সোলজার ওখানে রয়েছে। আর নেটোর আন্ডারে যেসব কান্ট্রিগুলো আসছে তাদের প্রায় 7,000 সোলজার্স ওখানে বর্তমানে রয়েছে। সেটাকে চেষ্টা করা হচ্ছে কি না 11 সেপ্টেম্বর অবধি পুরোপুরি ওখান থেকে উইথড্র করে নিতে। হুম? আচ্ছা, আমাদের নেক্সট নিউজ হচ্ছে কি পাকিস্তান ইন এ লিস্ট অফ হাই রিস্ক কান্ট্রিজ। The United Kingdom has added Pakistan to its list of undesirable 21 high-risk countries over money laundering and terror financing charges. Actually, তোমরা ওই রেড লিস্ট আর গ্রে লিস্টের নাম শুনেছো যেটা FATF এর হয়। ঠিক FATF এর যেটা রেড লিস্ট আর গ্রে লিস্টের আন্ডারে যে কান্ট্রিগুলো আসছে সেইগুলোকেই মার্জ করে ইউকে কি করছে, ইউকে বলতে ইউনাইটেড কিংডম কি করছে, তাদের একটা নিজেদের একটা লিস্ট বের করেছে যেখানে তারা কি করছে 21টি দেশকে হাই রিস্ক কান্ট্রিজ হিসেবে অ্যাড করে দিয়েছে যারা কিনা টেরর ফাইন্যান্সিং করে, মানি লন্ডারিং করে, এসব করে থাকে। তো তার মধ্যে পাকিস্তান কি করছে টপ পজিশনে রয়েছে। The nation in this category pose a threat because of the weak tax controls. অ্যাকচুয়ালি এইসব দেশগুলোতে এইসব জিনিসগুলো কেন হতে পারে টেরর ফাইন্যান্সিং এবং মানি লন্ডারিং, কারণ ওইসব দেশগুলোতে ট্যাক্স যে ইম্পোজের যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো খুবই উইক, যে কারণে মানুষ ইজিলি তাদের যে ব্ল্যাক মানি রয়েছে সেগুলোকে তারা হোয়াইট মানিতে কনভার্ট করে এইসব টেরর ফাইন্যান্সিং এবং আদার্স যে ইলিগাল যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো তারা করতে পারে। আচ্ছা, নেক্সট নিউজ হচ্ছে নীতি আয়োগ লঞ্চেস পোষণ জ্ঞান। নীতি আয়োগ আবার একটি নতুন স্কিম লঞ্চ করেছে যেটার নাম হচ্ছে কি পোষণ জ্ঞান। নীতি আয়োগ ইন পার্টনারশিপ উইথ বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন অ্যান্ড সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ অশোকা ইউনিভার্সিটি লঞ্চড পোষণ জ্ঞান ক্যাম্পেন। নীতি আয়োগ তাদের সাথে পার্টনারশিপ কে করছে না বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, যেটা বিল গেটস এবং তার স্ত্রীর একটি ফাউন্ডেশন, এনজিওর মতন বলতে পারো, চ্যারিটেবল একটা ফাউন্ডেশন। তারা কি করছে অশোকা ইউনিভার্সিটি এদের সাথে কোলাবোরেশন করে এই পোষণ জ্ঞানটাকে নতুন নাম একটি স্কিমটাকে তারা লঞ্চ করছে। ইট ইজ ন্যাশনাল ডিজিটাল রিপোজিটরি অন হেলথ অ্যান্ড নিউট্রিশন। এটা অ্যাকচুয়ালি একটা ডিজিটাল একটা রিপোজিটরি তার আন্ডারে কি করা হচ্ছে না হেলথ এবং নিউট্রিশন বেসড যেসব কি বলবো অ্যাওয়ারনেসগুলো সেগুলোকে তারা এগিয়ে নিয়ে যাবে। আমাদের নেক্সট নিউজ হচ্ছে অ্যাপ্রুভালস অ্যাকর্ডেড আন্ডার PLI স্কিম। মিনিস্ট্রি অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স হ্যাজ অ্যাকর্ডেড অ্যাপ্রুভালস টু 16 অ্যাপ্লিক্যান্টস আন্ডার প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিমস। মিনিস্ট্রি অফ কেমিক্যাল এবং ফার্টিলাইজার তারা কি করেছে 16টি নতুন অ্যাপ্লিকেশনকে তারা লিঙ্ক করছে কিসের সাথে না সেন্ট্রালের যে একটা নতুন স্কিম তারা লঞ্চ করেছে প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিমটা, তার আন্ডারে তারা 16 নতুন অ্যাপ্লিকেশনকে অ্যাড করেছে। পিএলআই স্কিমের সম্বন্ধে তোমরা নিশ্চয়ই আগে শুনেছো যে পিএলআই স্কিম হচ্ছে একটি কেন্দ্র সরকারের আনা নতুন একটি স্কিম। তাতে তারা কি করছে না ডোমেস্টিক এবং ফরেন যত সব ফ্যাক্টরিগুলো রয়েছে বা কোম্পানিগুলো রয়েছে তাদেরকে তারা ইন্সপায়ার করবে যাতে করে তারা বর্তমানে যে পরিমাণ প্রোডাকশন করছে তার থেকে আরও বেশি পরিমাণে প্রোডাকশন করে। তাতে কি হবে তাদের প্রোডাকশনও বাড়বে, ম্যানুফ্যাকচারিং বাড়ছে, এবং যখন ম্যানুফ্যাকচারিং বাড়বে অটোমেটিক্যালি দেশের যে মানুষ রয়েছে তারা অটোমেটিক্যালি কাজ পাবে, এবং এর বিনিময়ে কি হবে তাদেরকে কিছু পরিমাণ কেন্দ্র সরকার ইনসেন্টিভ দেবে যাতে করে তারা আরও বেশি পরিমাণে প্রোডাকশন করে। ইট ইজ ফর দি প্রমোশন অফ ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং অফ ক্রিটিক্যাল কি স্টার্টিং মেটেরিয়ালস অর ড্রাগ ইন্টারমিডিয়ারিজ অ্যান্ড অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস ইন দি কান্ট্রি। এই যে এইবারে যে নতুন যে 16 অ্যাপ্লিকেশন এসেছে তার মধ্যে কে আসছে, কি কোম্পানিগুলো আসছে না ড্রাগ ইন্টারমিডিয়ারিজ এবং অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টসের যে কোম্পানিগুলো সেগুলো আসছে। অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট বলতে কি হচ্ছে, কিছু ওষুধ তৈরি করতে গেলে যে প্রাথমিক যে মেটেরিয়ালগুলো দরকার হয় যেগুলোকে আমরা ম্যাক্সিমাম চায়না থেকে ইম্পোর্ট করি, সেই ইনগ্রেডিয়েন্টগুলোকেই বলা হচ্ছে কি অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস। আচ্ছা, আমাদের নেক্সট নিউজ হচ্ছে
এয়ার ইন্ডিয়া টু ভ্যাকসিনেট ইটস এমপ্লয়িজ। এয়ার ইন্ডিয়া কি চেষ্টা করছে, তাদের যত এমপ্লয়ি রয়েছে অবশ্যই সেগুলো 45 বছরের ওপরে হতে হবে, তাদেরকে সবাইকে ভ্যাকসিনেট করে দেওয়ার। ন্যাশনাল ক্যারিয়ার এয়ার ইন্ডিয়া হ্যাজ ডিসাইডেড টু সেট আপ এ মাস ভ্যাকসিনেশন ক্যাম্প ফর ইটস এমপ্লয়িজ এজেড 45 ইয়ার্স অর অ্যাভাব অন প্রায়োরিটি। ন্যাশনাল যে ক্যারিয়ার, ন্যাশনাল যে আমাদের যে ফ্লাইট সার্ভিস দিচ্ছে তার নাম হচ্ছে এয়ার ইন্ডিয়া, তারা চেষ্টা করছে কি তাদের আন্ডার যত এমপ্লয়িজ রয়েছে অবশ্যই তাদেরকে 45 ইয়ার্সের ওপরে হতে হবে, তাদেরকে প্রায়োরিটি বেসিসে ভ্যাকসিনেট করে দেওয়ার চেষ্টা করছে। এয়ার ইন্ডিয়া হ্যাজ অ্যারাউন্ড 6,000 এমপ্লয়িজ অ্যাবাভ দি এজ 45 ইয়ার্স। এয়ার ইন্ডিয়ার আন্ডারে প্রায় 6,000 মতন এমপ্লয়িজ রয়েছে যারা কিনা 45 বছরের ওপরে রয়েছে। আচ্ছা, আমাদের নেক্সট নিউজ হচ্ছে আইএএফ ইন্ডাক্টস LBPVs ফর এয়ারবেস সিকিউরিটি। Indian Air Force has introduced specialist vehicles that can withstand bullet and grenade attacks. Actually LBPV এটা হচ্ছে একটা আর্মির একটা গাড়ি বলতে পারো, যারা কিনা কি করবে না বুলেট এবং গ্রেনেড অ্যাটাক থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সকে রক্ষা করবে। দি লাইট বুলেট প্রুফ ভেহিকেলস, এটা ওই LBPV যেটা তার ফুল ফর্ম হচ্ছে কি দি লাইট বুলেট প্রুফ ভেহিকেলস have been inducted into the service and would be deployed at the air bases to be used during any terrorist attack to suppress them. এই যে লাইট কমব্যাট যে ভেহিকেলগুলো রয়েছে সেগুলোকে তারা কোথায় ইউজ করবে না তাদের যে এয়ারবেসগুলো রয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্সের যে এয়ারবেসগুলো রয়েছে সেখানে টেররিস্ট অ্যাটাকের থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সকে রক্ষা করার জন্য এই গাড়িগুলোকে তারা ইউজ করবে। আমাদের নেক্সট নিউজ হচ্ছে জাপান টু ডাম্প কন্টামিনেটেড ওয়াটার ইনটু সি। জাপান কি করতে চাইছে না তাদের যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর রয়েছে ফুকুশিমাতে, সেখান থেকে যে কন্টামিনেটেড ওয়াটারটা রয়েছে যেটা কিনা অ্যাকচুয়ালি রেডিও অ্যাক্টিভ হয়ে গেছে, সেটাকে তারা প্যাসিফিক ওশানে প্রশান্ত মহাসাগরে তারা ডাম্প করে দিতে চাইছে, সেখানে তারা ফেলে দিতে চাইছে। জাপান উইল রিলিজ মোর দ্যান 1 মিলিয়ন টনস অফ কন্টামিনেটেড ওয়াটার ফ্রম দি ডেস্ট্রয়েড ফুকুশিমা নিউক্লিয়ার প্ল্যান্ট ইনটু দি সি। জাপান কি করতে চাইছে, তাদের যে ফুকুশিমা যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর ছিল যেটা কিনা বর্তমানে বন্ধ হয়ে গেছে, সেখানে প্রায় 1 মিলিয়ন টন মানে হিউজ পরিমাণ ওয়াটার, সেটাকে তারা কি করছে না প্যাসিফিক ওশানে ফেলে দিতে চাইছে। আর যেটা কিনা রেডিও অ্যাক্টিভ মানে জানো যেখানে ওটা যাবে সেখানে তারা রিয়াকশন করবে এবং অটোমেটিক্যালি সেখানকার যে মেরিন লাইফ রয়েছে আহ, এবং কি জলটাও পুরোপুরি রেডিও অ্যাক্টিভ হয়ে যাবে। তো পরে পরে হবেই ওই জলটা শুধু আর ওখানে থেকে থাকবে না, ওখান থেকে ছড়িয়ে আরও অন্যান্য জায়গাতেও আসবে। টোকিও ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন উইল ফিল্টার দি কন্টামিনেটেড ওয়াটার টু রিমুভ আইসোটোপস প্রায়র রিলিজিং দি ওয়াটার ইনটু সি। যদিও টোকিও ইলেকট্রিক পাওয়ার যে কর্পোরেশন রয়েছে তারা কি করবে, প্রথমে জলটাকে ফিল্টার করবে এবং সেখান থেকে যে রেডিও অ্যাক্টিভ যে এলিমেন্টগুলো রয়েছে, যে আইসোটোপগুলো রয়েছে সেগুলোকে তারা ফিল্টার করে বের করে দেবে। যদিও তারা বলছে কিন্তু তারা অটোমেটিক্যালি এটাও কিছুদিন আগে জানিয়েছে যে যতই আমরা ওটাকে ট্রিট করার চেষ্টা করি না কেন, যে ট্রিটিয়াম যেটা থাকে ট্রিটিয়ামটাকে তারা কোনোভাবেই ওখান থেকে সরাতে পারছে না এবং ট্রিটিয়াম সমেতই কীভাবে ওই জলটা পুরোপুরি তারা ডাম্প করবে। এবং তারা ডিসিশন নিয়েছে যে 2 বছরের মধ্যেই এই জলটাকে তারা ওখানে ডাম্প করে দেবে। অ্যাকচুয়ালি হয়েছিল কি, ওখানে লেখা রয়েছে দেখো, জাপান ইজ ডিকমিশনিং দি প্ল্যান্ট আফটার ইট ওয়াজ ক্রিপলড বাই 2011 আর্থকুয়েক অ্যান্ড সুনামি। 2011 সালে যখন আর্থকুয়েক এসেছিল, যখন ওখানে ভূমিকম্প এসেছিল এবং তার ফলে যখন একটা সুনামিও এসেছিল, তাতে কি হয়েছিল ওই যে পাওয়ার প্ল্যান্টটা ছিল ওটা একেবারে ওদের কোস্টাল এরিয়াতে ছিল। তো আর্থকুয়েকের ফলে কি হয়েছিল, যে সুনামি এসেছিল তাতে জল ঢুকে গিয়ে ওই পুরো পাওয়ার প্ল্যান্টটাই নষ্ট হয়ে গেছিল। বাইরে থেকে তাদেরকে ওয়াটার সাপ্লাই করতে পারেনি, যার কারণে কি হয়েছিল ভেতরে যে কুল্যান্টের হিসাবে যে ওয়াটারের দরকার হয় নিউক্লিয়ার রিঅ্যাক্টরটাকে ঠান্ডা করে রাখার জন্য, সেটা পুরোপুরি অফ হয়ে গেছিলো। যার কারণে কি হয়েছিল আস্তে আস্তে ওটার টেম্পারেচার বেড়ে গেছিলো, নিয়ে ওটা ফাংশন করা বন্ধ করে দিয়েছিল। আর ভেতরে যে আহ, সুনামির সময় যে জলটা ঢুকেছিল নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ভেতরে, সেটা পুরোপুরি রেডিও অ্যাক্টিভ হয়ে গেছিলো। এখন সেই জলটাকে তো ওদেরকে তো ছাড়তে হবে, সেটাকে তারা আটকে রাখতে পারবে না, তার তো একটা লিমিটেশন আছে। তো সেই জলটাকে এখন তারা চেষ্টা করছে কি প্যাসিফিক ওশানে ছেড়ে দেওয়ার। তো শুধু জাপান নয়, যত দুনিয়ায় যত দেশ রয়েছে যেখানে নিউক্লিয়ার রিঅ্যাক্টর রয়েছে যার মাধ্যমে আমাদের এনার্জি তৈরি করা হয়, সব দেশই এইভাবে ওশেনেতেই এই জলটাকে তারা ডাম্প করে দেয়, ওয়েস্ট ওয়াটার যেটা হয়। কিন্তু তা হলেও সেটাকে তারা প্রপারলি ট্রিট করেই সেখান থেকে ছেড়ে দেয়, ফিল্টার করে তারপর ছাড়ে। কিন্তু জাপান তারা অলরেডি জানিয়ে দিয়েছে যে আমরা ট্রিটিয়ামটাকে কোনোভাবে ওখান থেকে সরাতে পারছি না। আচ্ছা, আমাদের নেক্সট নিউজ হচ্ছে NHAI টু ডিপ্লয় NSP টু এনহান্স কোয়ালিটি অফ NHS. National Highway Authority of India has decided to deploy
network survey vehicles to enhance the quality of the national highways in the country. NHAI কি করছে না তাদের যে ন্যাশনাল হাইওয়েগুলোকে তারা তৈরি করছে সেগুলোর কোয়ালিটি রক্ষা করার জন্য এবং কোয়ালিটিগুলোকে চেক করার জন্য কি করছে না নেটওয়ার্ক সার্ভে ভেহিকেল নামে একটা নতুন একটা ভেহিকেলের মতন জিনিস তারা কি করছে না রোডগুলোতে তারা চালিয়ে এবং তারা কি করবে দেখবে যে তাদের কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা। NSV will also help collect the data to analyze the road condition এবং ওই ভেহিকেল ভেহিকেলগুলোকে চালিয়ে তারা কি করবে যে রোডের যে কন্ডিশন রয়েছে সেগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলোকে তারা চেক করে দেখবে। নেক্সট নিউজ হচ্ছে ইন্ডিয়ান আর্মি সেলিব্রেটস 36th সিয়াচেন ডে। ইন্ডিয়ান আর্মি কি করছে 36তম যে সিয়াচেন ডে রয়েছে সেটাকে তাহলে সেলিব্রেট করছে। দি ইন্ডিয়ান আর্মি অবজার্ভ দি 36th সিয়াচেন ডে অন 13th এপ্রিল। 13 এপ্রিল কি করা হয় না ইন্ডিয়ান আর্মির দ্বারা আমাদের 36th সিয়াচেন ডেটাকে সেলিব্রেট করা হয়। অন এপ্রিল 13th কেন এটাকে সেলিব্রেট করা হয় না সেটা এবার বলছে না অন এপ্রিল 13th 1984 1984 সালে 13 এপ্রিল Indian Army launched Operation Meghdoot to secure Bilaford, La and other passes on the Saltaro ridge line from Pakistani aggression. তোমরা জানো যে অপারেশন মেঘদূত চালাতে হয়েছিল যখন কিনা পাকিস্তান কি করেছিল না সিয়াচেন গ্লেসিয়ারটাকে ক্যাপচার করে নিয়েছিল। তো তাদের হাত থেকে ইন্ডিয়ান আর্মি অপারেশন মেঘদূত লঞ্চ করে কি করেছিল সিয়াচেন যে এরিয়াটা সেটাকে তারা আবার রিগেন করে, তাদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসে। Since then, the force celebrates a saga of unmatched bravery, heroism, courage, and sacrifice on the world's highest and coldest battlefield. আর তোমরা জানো যে দুনিয়ার সব থেকে উঁচু এবং কোল্ডেস্ট যে ব্যাটেলফিল্ড রয়েছে সেটা হচ্ছে ওই সিয়াচিন গ্লেসিয়ার। আর সেইটাকে ওই যে 13 এপ্রিল 1984 সালে ভারত আবার পাকিস্তানের হাত থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিল। তো সেই দিনটাকেই সেলিব্রেট করার জন্য ভারতীয় সেনার যে ব্রেভারি এবং হিরোইজম যে কারেজ এবং স্যাক্রিফাইস রয়েছে সেটাকেই রিমেম্বার করার জন্য 13 এপ্রিলটাকে ইন্ডিয়ান আর্মি কি করছে না সিয়াচেন ডে হিসেবে অবজার্ভ করছে। নেক্সট নিউজ হচ্ছে পীয়ূষ গোয়েল ইনাগুরেটস ই সান্তা। মিনিস্টার ফর কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পীয়ূষ গোয়েল ইনাগুরেটস ই সান্তা প্ল্যাটফর্ম। মিনিস্টার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রি যার মিনিস্টার হচ্ছেন কে না পীয়ূষ গোয়েল ইনাগুরেট করেছেন একটি নতুন প্ল্যাটফর্ম যার নাম হচ্ছে কি ই সান্তা। ই সান্তা ইজ অ্যান ইলেকট্রিক মার্কেট প্লেস প্রোভাইডিং এ প্ল্যাটফর্ম টু কানেক্ট অ্যাকোয়া ফার্মার্স অ্যান্ড বায়ার্স। অ্যাকোয়া ফার্মার্স বলতে যা সব মেরিন যেসব এলিমেন্টগুলো হয় যেমন মাছ টাছ বা আদার্স যেসব জিনিসগুলো হয় সেই সব জিনিসের যারা ফার্মার্স রয়েছে যেগুলোকে তারা চাষ করছে এবং তাদেরকে তাদের প্রপার বায়ার তাদের যে কাস্টমার তাদের সাথে কানেক্ট করিয়ে দেওয়ার জন্য এই প্ল্যাটফর্মটাকে লঞ্চ করা হয়েছে যার নাম হচ্ছে কি ই শান্তা। নেক্সট নিউজ হচ্ছে সুরেন্দ্র কুমার অ্যাপয়েন্টেড ডেপুটি লোকায়ুক্তা ইন ইউপি। ইউপি ডেপুটি লোকায়ুক্তা হিসাবে নিয়োগ করা হয়েছে কাকে না সুরেন্দ্র কুমারকে। রিটায়ার্ড জাজ সুরেন্দ্র কুমার যাদব টুক ওথ অ্যাজ থার্ড ডেপুটি লোকায়ুক্তা ইন ইউপি। সুরেন্দ্র কুমার যিনি কিনা একজন রিটায়ার্ড জাজ তিনি কি হচ্ছেন না থার্ড ডেপুটি লোকায়ুক্তা হিসেবে নিয়োগ করা হয়েছে ইউপি বলতে উত্তরপ্রদেশের। দি টেনিওর অফ ডেপুটি লোকায়ুক্তা ইজ 8 ইয়ার্স। ডেপুটি লোকায়ুক্তার কার্যকাল হচ্ছে কত না 8 বছর। দি লোকায়ুক্তা ফাংশনস অ্যাজ এ স্ট্যাচুটরি অথরিটি প্রবিং কেসেস প্রাইমারিলি রিলেটেড টু করাপশন গভর্নমেন্ট মিসম্যানেজমেন্ট অর অ্যাবিউজ অফ পাওয়ার বাই পাবলিক সার্ভেন্টস অর মিনিস্টার্স। লোকায়ুক্তার কাজ কি না লোকায়ুক্তা কি করছে না পাবলিক সার্ভেন্ট এবং মিনিস্টার যারা রয়েছে তারা যাতে তাদের যে পাওয়ার রয়েছে সেটার অ্যাবিউজ না করে এবং গভর্নমেন্টাল যেসব ডিপার্টমেন্টের যে মিসম্যানেজমেন্টগুলো হয় করাপশন যেগুলো হয় সেগুলোকে তারা প্রুভ করছে মানে সেগুলোকে তারা ইনভেস্টিগেশন করবে, ঠিক আছে, এবং সেগুলোকে অটোমেটিক্যালি তারা পাবলিকের সামনে পরে নিয়ে আসবে। নেক্সট নিউজ হচ্ছে কেন উইলিয়ামসন অ্যাওয়ার্ডেড এ মেডেল। নিউজিল্যান্ড ক্রিকেট টিম ক্যাপ্টেন কেন উইলিয়ামসন হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দি স্যার রিচার্ড হ্যাডলি মেডেল ফর দি 4th টাইম ইন 6 ইয়ার্স। 6 বছরের মধ্যে এই চতুর্থবার কি হচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট টিমের যে ক্যাপ্টেন কেন উইলিয়ামসন তাকে একটি পুরস্কার দেওয়া হয়েছে যার নাম করা হচ্ছে কি না স্যার রিচার্ড হ্যাডলি মেডেল। হি হ্যাজ অলসো ওন দি ইন্টারন্যাশনাল টেস্ট প্লেয়ার অফ দি ইয়ার। এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল টেস্ট প্লেয়ার অফ দি ইয়ার হিসেবেও ঘোষণা করা হয়েছিল আইসিসির দ্বারা। ঠিক আছে, নেক্সট নিউজ হচ্ছে হকি প্লেয়ার বালবীর সিং জুনিয়র passes away. Balbir Singh Jr., who was a member of the silver medal winning 1958 Asian Games Indian hockey team, passed away recently. 1958 সালে যে এশিয়ান গেমস হয়েছিল তাতে যে ভারতীয় যে হকি দল ছিল তার একজন মেম্বার ছিলেন বলবীর সিং জুনিয়র, তিনি রিসেন্টলি মারা গেছেন। হি প্লেড ফর দি সার্ভিসেস হকি টিম ইন দি ন্যাশনাল টুর্নামেন্টস অ্যাট দিল্লি। দিল্লির যে ন্যাশনাল টুর্নামেন্ট হয়েছিল সেখানে তিনি সার্ভিসেস হকি টিম এই দলটির আন্ডারে একজন প্লেয়ার হিসেবে ছিলেন, ঠিক আছে।
নেক্সট নিউজ হচ্ছে আম্বেদকর জয়ন্তী 14th এপ্রিল। 14th এপ্রিল আমরা আম্বেদকরের বার্থ অ্যানিভার্সারি হিসেবে পালন করছি। নেক্সট নিউজটা হচ্ছে কি আম্বেদকর জয়ন্তী ইজ অবজার্ভড অন 14th এপ্রিল এভরি ইয়ার। প্রতি বছর 14ই এপ্রিল আমরা আম্বেদকর জয়ন্তী হিসেবে অবজার্ভ করছি। দিস ডে ইজ অলসো নোন অ্যাজ ভীম জয়ন্তী। এছাড়াও এই দিনটিকে আমরা ভীম জয়ন্তী হিসেবেও জেনে থাকি। ইন 1956 হি হেল্ড guided a socio-political movement called the Dalit Buddhist Movement in India, which saw the participation of 500,000 members of the country. তিনি তোমরা জানো যে আম্বেদকর একজন অ্যাকচুয়ালি দেখতে গেলে নিচু কাস্টের মানুষ ছিলেন। তো সেই মুহূর্তে কি হতো না ব্রিটিশ আমলে তোমরা জানো যে আমাদের দেশের যেসব নিচু কাস্টের মানুষজনরা ছিল তাদেরকে আপার কাস্টের মানুষের কাছ থেকে কতটা লাঞ্ছনা এবং অত্যাচার সহ্য করতে হতো। কতটা অ্যাকচুয়ালি দেখতে গেলে হুম। উপর কাস্টের মানুষগুলো নিচু কাস্টের মানুষদের সাথে কতটা ভন্ডামি এক প্রকার বলতে পারো, হ্যাঁ? তারা করতো। হ্যাঁ? তো সেই কারণে কি হয়েছিল তোমরা জানো যে আম্বেদকর অ্যাকচুয়ালি বেশ কিছু ক্যাম্পেইন লঞ্চ করেছিল যাতে করে তারা কি করতো না আপার কাস্টের কাছ থেকে তাদের নিজেদের যে দাবি সেগুলোকে আদায় করার চেষ্টা করতো। সেরকমই একটি মুভমেন্ট তিনি করেছিলেন যেটার নাম হচ্ছে দলিত বুদ্ধিস্ট মুভমেন্ট এবং লাস্ট ফিনিশিং এ তিনি কি হয়েছিলেন তিনি আমাদের হিন্দু ধর্ম ছেড়ে আ বুদ্ধিস্ট ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন। কারণ তিনি মনে করতেন যে হিন্দু ধর্মে কি করা হতো এই জাতপাতের জিনিসটাকে একটু বেশি প্রচার করা হয়। হ্যাঁ? আর যে কারণে কি হয় আমাদের কি বলবো হিন্দু ধর্মের ভেতরে যেসব উঁচু কাস্ট, নিচু কাস্ট বিভিন্ন জাতপাতের যে ব্যাপারগুলো রয়েছে, জাতপাতের যে ব্যবধান এগুলো একটু বেশি রয়েছে। আর ঠিক তারই বিপরীতে আমরা দেখতে পাচ্ছি কি না জৈন ধর্ম, বুদ্ধ ধর্ম এগুলোতে কোনো কাস্ট যে বিভাজনগুলো সেগুলো কিন্তু কোনো কিছুই নেই। ঠিক আছে? আচ্ছা, তো তিনি ওই দলিত বুদ্ধিস্ট মুভমেন্ট নামে একটি ক্যাম্পেইন লঞ্চ করেছিলেন, একটি মুভমেন্ট লঞ্চ করেছিলেন। এটি ছিল একটি সোশিও পলিটিক্যাল মুভমেন্ট এবং তাতে তিনি প্রচুর মানুষের পার্টিসিপেশনও পেয়েছিলেন। প্রায় 500,000 মেম্বার্সের মতন তার কমিউনিটির যে মেম্বাররা ছিল তারা তার সাথে ছিল। আচ্ছা, তোমরা হয়তো এটাও জানবে যে তিনি একবার ওই ঋগ্বেদের যে মনু সংহিতা বলে যে একটা পার্ট রয়েছে সেটাকে তিনি পুড়িয়েও দিয়েছিলেন। কারণ ওখানে আমাদের এই যে হিন্দু ধর্মের যে জাত-পাত এসব ব্যাপারগুলো রয়েছে এগুলো একটুখানি হিউজ পরিমাণে ওখানে প্রমোট করা হয়েছিল। হুম, ঠিক আছে? নেক্সট নিউজ হচ্ছে কি বৈশাখী 13th এপ্রিল। বৈশাখী ওয়াজ সেলিব্রেটেড অন 13th এপ্রিল 2021। অ্যাকচুয়ালি বৈশাখী হচ্ছে একটা সেলিব্রেশন, একটা ফাংশন যেটাকে কিনা 13ই এপ্রিল সেলিব্রেট করা হচ্ছে। ফর দি Sikhs, the day is typically associated with the laying down of the foundation of the Khalsa community by the 10th গুরু, গুরু গোবিন্দ সিং। আর শিখেদের কাছে কি হচ্ছে এটা একটা ফাউন্ডেশন ডে কিসের? না এই দিনকে গুরু গোবিন্দ সিং যিনি ছিলেন শিখদের 10th গুরু, ১০ম গুরু তিনি খালসা যে কমিউনিটি সেটাকে তিনি স্থাপন করেছিলেন। ঠিক আছে? আচ্ছা এই ছিল আজকের আমাদের ক্লাস। তো যারা আমাদের চ্যানেলটি ১ম দেখছো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো। আর তোমরা আমাদের এই ফেসবুক চ্যানেলটা ফলো করতে পারো সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট নামে। এর লিঙ্কটা আমি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। দেখা হচ্ছে তাহলে কালকের ক্লাসে। আর ততক্ষণ তোমরা এক কাজ করো আমি এইখানে আমার WBCS এর যে প্রিভিয়াস ইয়ারের যে ক্লাসটা নিয়েছি ইংরেজির সেটা আমি দিয়ে রাখবো। সেটা তোমরা এখান থেকে দেখে নিও। তো থ্যাংক ইউ। হ্যাভ এ গ্রেট ডে।